ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ঘিরে ভারত অস্বস্তি বোধ করছে। এছাড়া গত বছরের আন্দোলনকে ইসলামী সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত। ছাত্রদের তালেবান বলা হচ্ছে, এমনকি তাকেও তালেবান আখ্যা দেওয়া হচ্ছে। এক মাস আগে ভারতে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া সার্জিও গোরের কাছে এমন সমালোচনা করেছেন তিনি। বিদেশের মাটিতে ডক্টর ইউনূসের এমন অভিযোগের মধ্যে দেশে আবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে অভিযোগ তুলেছেন, ইসলামপন্থী একটি দল ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাচ্ছে। তাহলে কোন পথে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহন স্টুডিওতে। শুরুটা আমি করতে চাই ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আপনাকে দিয়ে। আপনার কাছে আমার খুবই একটি সহজ প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, যেমনটা আমরা জানাচ্ছিলাম রুহুল কবির রিজভীর বক্তব্য ঘিরে, তিনি বলছেন ইসলামপন্থী একটি দল ভারত প্রীতি দেখাচ্ছে। আসলে ওনার এই বক্তব্য কি এটাই ইঙ্গিত দিচ্ছে যে ভারতের সাথে গোপনভাবে জামায়াতে ইসলামী সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে? আর আপনারা তো সবসময় বলে আসছেন যে ভারতের বিরুদ্ধে আপনারা রাজনীতি করে আসছেন। তাহলে কি জনগণের কাছে আসলে কি বার্তা পৌঁছাচ্ছে যে বাইরে এক ভিতরে আরেক? আপনি কি বলবেন এই বিষয়ে? জি, ধন্যবাদ। আজকের উপস্থাপক আমাদের সাথে আছেন এবং আমার সহ আলোচক এবং আজকে আমার দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে রুহুল কবির রিজভী ভাই এই কথাটা বলেছেন, এটার সাথে আমরা একমত না। কারণ আমরা সবসময় বলে আসছি যে ভারত যদি আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করত, তাহলে তাদের সাথে আমরাও প্রতিবেশী সুলভ আচরণ করতে কোনো ক্ষেত্রে কমতি করতাম না। কিন্তু সব সময় ভারত আমাদের উপরে দাদাগিরি করা এবং কর্তাগিরি করা, এই ধরনের বড় একটা শক্তি হিসাবে আমাদের উপরে মানে সবসময় শাসন নিপীড়ন এই জাতীয় করে আসছে, যে কারণে আমরা শুরু থেকেই ভারতের এই সকল কাজের প্রতিবাদ করে আসছি এবং প্রশ্নই আসে না আমরা তাদের সাথে গোপন সম্পর্ক তৈরি করব। বিষয়টা নিজেদের দিকে যাচ্ছে যখন, সবাই যখন বলতেছে যে ইন্ডিয়ার সাথে বিএনপি একটা মানে যোগসাজশ করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে, ঠিক এই কথাটা যখন জনগণের মধ্যে চাউর, ঠিক সেই সময় নিজের কথাটা জামাতের উপর ঠেলে দিচ্ছে। এটা ওনার আসলে মানে সঠিক কথা উনি বলেন নাই, এটা জনগণও ওইভাবে নিবে না আর কি। এবং বলা যায় যে আমরা একসাথেই বিএনপির সাথে কাজ করে আসছি দীর্ঘ সময়। আমরা 91-এর পরে একটা আমাদের সম্পর্ক ছিল, এরপরে 97-এর পরে আর একটা সম্পর্ক আমরা 4 দলীয় ঐক্যজোট করলাম এবং এই 4 দলীয় ঐক্যজোট করার কারণে আমাদের অনেক খেসারত দিতে হয়েছে। আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে এবং আমাদের দমন নিপীড়ন, আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছে, আমাকে মিছিলে গুলি করা হয়েছে, আমি বুলেটবিদ্ধ হয়ে আমার সামনে দিয়ে গিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে, আমি গুমের শিকার হয়েছি এবং রিমান্ডে তো অসংখ্যবার নিয়ে গেছে। এভাবে আমাদের নেতৃবৃন্দ সবাই আমরা কোনো পরোয়া করিনি। 4 দলীয় ঐক্যজোটকে অটুট রাখার জন্য ভারত এবার তাদের যে আগ্রাসী নীতি, এটার প্রতিবাদ করতে আমরা কখনো আমরা নীরব হইনি বা কুণ্ঠাবোধ করিনি। অথচ সেই রিজভী ভাই আজকে অপবাদ দিচ্ছে যে আমরা তলে তলে ভারতের সাথে যোগাযোগ করছি। আসলে এই কথাটা সঠিক নয় এবং উনি দেখতে পাচ্ছেন যে জনগণ ভারতের বিপক্ষে এবং যারাই এই আগ্রাসী মনোভাবের প্রতিবাদ করবে জনগণ তাদের সাথেই থাকবেন এবং ইতিমধ্যেই তাদের বিভিন্ন কথায় ইন্ডিয়ার পক্ষে গেছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। তা আসলে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে মানেটা কি? তার মানে জামাতের উত্থান হচ্ছে
এটাই তো উনি মিন করছেন। এবং আমাদের তারেক ভাই বলছেন যে দেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে। এগুলো তো আসলে ওই ভারতের ভাষায় কথা বলা। ভারত যেমন আওয়ামী লীগকে দিয়ে এই কথাগুলো বলাইছেন, ঠিক এই কথাগুলো এখন বিএনপিকে দিয়ে বলাইতেছেন। ওনাদের মহাসচিব, ওনাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ওনাদের মুখ দিয়ে এই কথাগুলো বলানোর অর্থটা কী? অর্থটাই হচ্ছে যে ভারতের কথাগুলো ওনারা বলতেছেন এবং এটা মিন করতেছেন যে জামাতকে টার্গেট করে করে এই কথাগুলো বলা হচ্ছে। এই যে দক্ষিণ পন্থা এবং উত্তর পন্থা, এগুলো কোত্থেকে আসলো? এগুলো কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে বলতো যে বিএনপি জামাত মিলে জঙ্গিবাদের লালন করতেছে এবং এই বিএনপি জামাত জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। কেমন এই কথাগুলো ইন্ডিয়ার ফর্মুলা অনুযায়ী আওয়ামী লীগ বলতো। এখন সেই কথাগুলো যখন আমরা ওনাদের সাথে ছিলাম তখন আমরা ছিলাম সঙ্গী, আর এখন যেই আমরা আলাদাভাবে কাজবাজ করতেছি এখন আমরা হয়ে যাচ্ছি জঙ্গি। তো এগুলো জনগণ সময় মতো তার মানে জবাব দিবে আর কি। ফ্রি ফেয়ার ইলেকশন হলে এর জবাব জনগণ দিয়ে দেবে। কেমন? ডক্টর হেলালুদ্দিন, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবারে আমি যদি যেতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছে আমার প্রশ্ন ডক্টর ইউনূসের ভারত সমালোচনা নিয়ে আবারও করতে চাই। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সবসময় স্পষ্ট বলেছেন যে আমরা কারো সঙ্গে বৈরী নীতি চাই না। এখন যখন ভারতের বিরুদ্ধে এই কঠোর সুর আসছে, ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে, আপনারা কি এই বিষয়ে সমর্থন করবেন নাকি দ্বিধায় থাকবেন? আপনার এই বিষয়ে মতামত কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ-আলোচক এবং যারা দেখছেন তাদেরকে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য কী? মূল প্রতিপাদ্য হলো যে আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কারোর সাথে শত্রুতা করব না। তো ভারত আমাদের নিকট প্রতিবেশী, আমরা অযথা ভারতকে শত্রু বানিয়ে চতুর্দিকে ভারত থাকবে আর বাংলাদেশে শান্তিপূর্ণভাবে আমাদের দেশ চলবে, অর্থনীতি চলবে, এই অবস্থাটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি না, দলগতভাবে মনে করি না। এখন হঠাৎ করে ভারতের বিপক্ষে কথা বলার একটা দাঁড়িয়েছে। এটার অবশ্য যৌক্তিক কিছু কারণ আছে, কারণ গত যে সরকার পতন হয়েছে সে সরকারের প্রধান গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ওই জায়গা থেকে বসে নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পাইতারা চলছে। এই সব ব্যাপারগুলোকে মিলিয়ে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আসছে এবং আন্দোলনকারীদের মধ্যে থেকেও যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারাও এই সেন্টিমেন্টের অনেক অংশে ধারণ করে। কিন্তু আপনি যদি বাংলাদেশের মূল কূটনৈতিক বিবেচনা করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এককভাবে বিরোধিতা করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। রিজভি ভাই যেটা বলেছে এটা যুগান্তর সেপ্টেম্বর 22 একটা রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে ইন্ডিয়ার একজন অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশে এসেছে এবং জামাতের নায়েবে আমির তাহের সাহেবের সাথে উনি দেখা করেছেন। তারপর এটার একটা রিপোর্ট যুগান্তরের মধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে 4টা জিনিসকে মূলত করা হয়েছে। একটা হলো যে ওনারা শরিয়া আইন ভিত্তিক ইসলামী রাষ্ট্র যে কায়েম করবে, এইটা ইন্ডিয়াকে আশ্বস্ত করতে চেয়েছে। আমি কিন্তু পত্রিকার রিপোর্টের কথা বলছি, চেয়েছে যে না আমরা এইটা করব না। চট্টগ্রামের যে অস্ত্র এসছিল এটার সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নাই, ভারত মনে করে জামাতের সংশ্লিষ্ট আছে, এই জিনিসটা পরিষ্কার করছে। এরকম 4টা জিনিস পরিষ্কার করছে, যার কারণে মনে করা হচ্ছে যে ইন্ডিয়া সাথে জামাতের যে দূরত্ব ছিল সেই দূরত্বটা কমানোর জন্য এইটা একটা হিসেবে কাজ করছে। এবং ওই জায়গায় নায়েব আমির উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে আমরা ইন্ডিয়ার সাথে মিলে থাকতে চাই, কাজ করতে চাই। মুখে যাই বলুক, কিন্তু এটা হলো পত্রিকার একটা রিপোর্টের কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে বিবেচনা করলে বাংলাদেশের রাজনৈতিকভাবে কোন দলের সাথে ইন্ডিয়ার সরকার এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক নাই, এটা বিবেচনা করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। যদিও অনেকেই ভারত বিরোধী একটা মনোভাব করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এইটাকে মানে হিসাবে অনেকে ভারতের সাথে সম্পর্কটা রক্ষা করতে চায় এবং আমরা অতীতে তা দেখেছি। এবং গত 15-16 বছর আওয়ামী লীগ এভাবে গ্রহণ করেছে, জামাত বিএনপিকে এই ক্ষেত্রে দূরে রেখেছে। তারা এখন এই দূরত্বটাকে মানে একটু কমিয়ে আনার চেষ্টা করছে। এবং আমি মনে করি যে আমাদের কূটনৈতিক যে আছে নীতিমালাটা, সেই নীতিমালার ভিত্তিতে একটা নিকট প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে সরকার পরিচালনা করা যত সহজ হবে। এখানে একটা যুদ্ধান্বেষী ভাব নিয়ে যদি আমি মনোভাব নিয়ে আগাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিও কিন্তু একটা বিরাট
বাণিজ্যিক ভারসাম্যের একটা ব্যাপার আছে, সেই ভারসাম্য কিন্তু আমাদের প্রতিবেশী দেশের সাথে আছে। তো সেই জিনিসটি আমার মনে হয় যে করে দেখা উচিত, যেহেতু হালে দেশে কিছু মিছিল মিটিং হচ্ছে, একটা অস্থিতিশীল অবস্থা আছে, এমনি তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতির মধ্যে দিয়ে চলছে, মব চলছে, সন্ত্রাস চলছে, আপনি আপনার বাড়িতে থাকতে পারছেন না, আপনার বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, সাংবাদিক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, সঠিকভাবে কথা বলতে পারছে না। গতকালকে না পরশু দেখলাম যে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের স্বাধীনতার একটা আইনও করছে, এটা করতে পারেনি পরিপূর্ণভাবে, সব অংশীজন উপস্থিত না থাকার কারণে। এবং আজকে প্রথম আলোর একটা রিপোর্ট যদি দেখেন, সেখানে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘের এই যে 80তম অধিবেশনে উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশে এই বাক স্বাধীনতাটা কম, এবং এখানে একটা বাক স্বাধীনতার যে ইয়েটা থাকা দরকার সেটা রাখা দরকার। এর বাইরে আরেকটা রিপোর্ট আসছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারেও কথাবার্তা এসছে। আমরা এই সবগুলো জিনিস যদি বিবেচনা করি, তাহলে কিন্তু একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে দেশ, এবং নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে। সেই ক্ষেত্রে ভারতের সাথে যদি এই বৈরিতা আরো বাড়ে, দেশ আসলে অনিশ্চয়তার দিকে যাচ্ছে, সেই বিষয়েও কিভাবে মোকাবেলা করবে আপনার দল, সেই বিষয়ে আমরা আসব। তার আগে যেতে চাই হেলেন জেরিন খান আপনার কাছে। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি নিশ্চয়ই কালকের জরিপ নিয়ে অবগত আছেন। শতকরা 40% মানুষ আসলে বলছে যে আগামী সরকার গঠন করবে বিএনপি। এখন ভারতের মতো প্রভাবশালী প্রতিবেশী দেশ যদি খোলাখুলিভাবে বিরোধিতা করে, তাহলে কি এই প্রত্যাশা, যে প্রত্যাশা জনগণ করছে, বাংলাদেশের জনগণ করছে, সেই প্রত্যাশা কি বাস্তবায়ন সম্ভব? আপনার কি মনে হয়? আবার যুক্তরাষ্ট্র কিন্তু জামাতকে সমর্থন করছে, তারা চায় জামাত সরকার গঠন করুক। এই যুক্তরাষ্ট্র ভারত দুই দেশই যদি বিরোধিতা করে খোলাখুলিভাবে, তাহলে আপনার কি মনে হয় বিএনপির জন্য সামনে কি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিনা নির্বাচন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকেই। দেখুন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা উক্তি বিখ্যাত হয়েছে, সেটা আপনি দেশে বলতে পারেন, দেশের বাইরে বলতে পারেন, সেটা হলো দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। জাতীয়তাবাদী দল সবার আগে তাদের কাছে, এবং জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক তাদের কাছে সবার আগে হলো বাংলাদেশ। বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের জনগণ কি প্রত্যাশা করে, সেটাকে ধারণ করে, লালন করে, এবং সেই অনুযায়ী জাতীয়তাবাদী দল কাজ করে থাকে। দেখেন, এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, জরিপ নিয়ে যদি আপনি বলতে চাই, তাহলে তো এই নির্বাচনের আগে অনেক ধরনের জরিপ আসবে। আমরা দেখেছি যে বিগত এই ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ধরনের জরিপ হয়েছিল, সেটা দেশের ভিতরে, দেশের বাইরে, এবং সেই সমস্ত জরিপগুলা কিভাবে দেখা গিয়েছে যে ফ্যাসিস্টদেরকে সমর্থন করে সেই সমস্ত জরিপগুলো হয়েছিল। তো কাজেই জরিপ সবসময় যে সঠিক হয় সেটা যেমন মেনে নেওয়া যায় না, আবার একেবারে জরিপকে একেবারে প্রত্যাখ্যান করাও কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। কিছু কিছু জরিপের সত্যতা অনেক সময় মিলে যায়। সেই কারণে আমরা বলবো যে এটা যেমন আমরা আমলে নিতে চাই, ঠিক একইভাবে এটাকে খুব বেশি গুরুত্ব দিতেও চাই না। তবে যেটা আমি বলতে চাই যে বিএনপি, আপনি যে এটা বললেন যে জামাতকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে, এর ভিত্তি কি? এর আপনার এমন কোনো ডকুমেন্টস আছে, এমন কোনো প্রমাণ আছে? এটা তো আর হলো কথা যে ধরেন পৃথিবী হচ্ছে গ্লোবাল ভিলেজ। বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি আরও বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, সে কারণে বিএনপি জানে যে বাংলাদেশ রাষ্ট্রটি যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয় তাহলে কি কি কাজগুলো করা দরকার, কোন কোন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখা দরকার, সেটা তো বিএনপি খুব ভালো করে জানে। তো কাজেই আমরা এই ধরনের বক্তব্য কিংবা এই ধরনের মতামত আমরা সহজেই যে গ্রহণ করবো তা না। যুক্তরাষ্ট্র কাকে সমর্থন করলো, ভারত কাকে সমর্থন করলো, সেটা আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার বিষয় না। আমাদের গুরুত্ব দেওয়ার বেশি হলো যে আমার দেশের স্বার্থের জন্য কী কী করা দরকার। যেমন ধরেন, আমার দেশের জনগণ এই মুহূর্তে কিন্তু ভারতের সাথে খুব সুসম্পর্ক হোক, যেটা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, এবং তাদেরকে অন্ধভাবে যেভাবে সমর্থন দিয়েছিল। অনেকে বলে থাকে যে ভারত খুব ভুল করেছে। ভারতেরও কিন্তু বুদ্ধিজীবী মহল তাদের এবং
এবং ভারতেরও ধরেন বিভিন্ন মহল থেকে আমরা কিন্তু যে বক্তব্যগুলো দেখতে পাই সেটা কিন্তু তারাও বলে থাকে যে ভারত ভুল করে থাকছে, যেটা নিউট্রাল মতামত যারা দিয়ে থাকে তারা বলে যে ভারত ভুল করেছে, একই পাত্রে তারা সমস্ত ডিম রেখে দিয়েছে। তো যে কারণে এখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবার পরে ভারত কিন্তু বিপদে পড়েছে, এবং যেই কারণে মানে আমরা দেখেছি যে ভারত বিশেষ করে 2008-এর নির্বাচনে প্রণব মুখার্জির যে বই লিখেছিলেন 2008-এর নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনে কিন্তু আমরা সেই বইতে আমরা পেয়েছি স্পষ্টভাবে যে কিভাবে মানে একটা পাতানো নির্বাচন হয়েছিল 2008-এর নির্বাচন। যদিও সেই নির্বাচনকে কিছুটা হলেও গ্রহণযোগ্য নির্বাচন অনেকে বলে থাকে, কিন্তু আমরা যারা নির্বাচন করেছি, আমিও কিন্তু 2008-এ নির্বাচন করেছিলাম, সরাসরি নির্বাচন করেছিলাম, আমি দেখেছি যে সেই নির্বাচনটি কতটা পাতানো নির্বাচন ছিল। এরপরে 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদকে কীভাবে পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্র সচিব এসে কীভাবে শাসিয়েছিল এবং বলেছিল যে আপনাকে নির্বাচনে যেতেই হবে। সুজাতা সিং সম্ভবত ওই ব্যক্তিটির নাম ছিল। তো এইটা কিন্তু পরবর্তীতে জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছিল। তো সেইটা কিন্তু 2014 সালের নির্বাচনে, এবং সেই নির্বাচনে প্রথম আপনারা জানেন যে 151টা সিট হলো নির্বাচিত মানে সরকার গঠন করার জন্য দরকার হয়, সেখানে 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছিল। সেই নির্বাচনকে ভারত সবার আগে এসে মানে সমর্থন দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের নির্বাচনে কিন্তু ধরেন এই দেশে যেহেতু ভারত হলো আমাদের চারিপাশের মানে কি বলবো একেবারে ঘিরে আছে যে দেশটি, সেটা হচ্ছে ভারত। একটা বিষয় আমি শুনছিলাম, আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ভারত সমর্থন দিলেও আপনারা এত সহজে আসলে এইসব মন্তব্য গ্রহণ করবেন না। সেই বিষয়েও আমি আরও একটু বিতর্কে যাব, আপনার কাছে আবারও আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। হেলেন জেরিন খান, আপনার কাছে আবারও আসতে চাই। যেরকম বিরতির আগে আপনাকে বলছিলাম যে আপনি যখন আসলে যুক্তরাষ্ট্র ভারত যদি সমর্থন করে কাউকে, বিরোধিতা করলেও আপনারা আসলে জনগণের কাছে আস্থা নিয়ে যাবেন, জনগণ আপনাদের উপর ভরসা রেখে আপনাদেরকে ভোট দেবে, আপনি সেই কথা বলছিলেন। কিছুদিন আগে আপনাদের দলের একজন নেতাকে নিয়ে একটি ফেক সাক্ষাৎকার নিয়ে কথা হয়েছিল, ভারতীয় এক গণমাধ্যমে এই সময় থেকে সেটা প্রকাশ করা হয়েছিল। আজকে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি একজন সিনিয়র সাংবাদিক ডিবিসি নিউজকে জানিয়েছেন যে কলকাতার মতো কোনো জায়গায় যদি কোনো সংবাদ প্রচার হয় সেটা দায় তারা নিবে না। এখন আমার প্রশ্ন আপনার কাছে, কলকাতার থেকে যদি একটা সংবাদ প্রচার হয় সেটার দায় কেন ভারত নেবে না, এবং কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ফেক সাক্ষাৎকার তারা তাদের দৈনিক এই সময় প্রকাশ করেছে, ভারত দায় নেবে না, তুচ্ছ করে কলকাতাকে আসলে দেখা হচ্ছে কেন, এর পেছনে কারণটা কি? হ্যাঁ, আপনাদের কি আরো জনগণের আস্থা যাতে আপনারা আস্থা না অর্জন করেন সেই বিষয়ে বলা হচ্ছে কি, আপনার কি মনে হয়? দেখুন, ভারত তো দীর্ঘদিন যাবৎ একটা বাংলাদেশকে নিয়ে ভুল রাজনীতি করছে। শুধু বাংলাদেশ না, ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে সেটা আপনি দেখেন, ইভেন নেপাল বলেন, আপনি শ্রীলঙ্কা বলেন, এবং পার্শ্ববর্তী ইভেন ভুটান মানে মালদ্বীপ বলেন, মানে আশেপাশে যতগুলো, পাকিস্তানের সাথে তো খারাপ সম্পর্কই আছে, ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে, ইভেন চায়নার সাথে, প্রত্যেকটা দেশের সাথে ভারতের খারাপ সম্পর্ক। এই ভারতের দাদাগিরিটা তো আসলে বিশেষ করে অনেক ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ তো মেনে নিতেই পারছে না। বাংলাদেশের জনগণ ভয়ঙ্করভাবে ভারতের উপরে নাকশ, কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশে যে ফ্যাসিজম, এই যে মাফিয়াতন্ত্র ছিল, এইটার মূল সমর্থকদাতা ছিলেন ভারত। সেই কারণে ভারতের উপরে আজকে বাংলাদেশের জনগণ সবচেয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের এই যে আজকে যে ছেলেটির বয়স 35 কিংবা 40, সেও কিন্তু তার জীবনে ভোট দিতে পারেনি, অথচ মধ্যবয়সী হয়ে গিয়েছে। তো এই কারণ কি? আবার তারপরে এত অত্যাচার, এত নির্যাতন, নিষ্পেষণ, কিন্তু ভারত সেই মাফিয়াদেরকেই সমর্থন করে গিয়েছে, বাংলাদেশকে দুর্বল থেকে দুর্বলতম করেছে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, বাংলাদেশের কাঁটাতারে ফেলানির লাশকে ঝুলিয়ে রাখা হয়েছে। এখনও বাংলাদেশের কাঁটাতার কিন্তু যখন তখন যে কোনো নাগরিককে হত্যা করা হয়, তার কোনো রকমের কিন্তু সুরা আমরা করতে পারি না। এত বড় বৃহৎ প্রতিবেশী, তার কাছ থেকে তো আমরা ভালো আচরণটা চাই, সেটা তো বাংলাদেশ কখনো পাচ্ছে না। যে কারণে ভারতের প্রতি বাংলাদেশের মানুষ তো
নাখোশ। আর বিএনপি যে নীতিতে বিশ্বাস করে সে সবার সাথে বন্ধুত্ব থাকবে, কারোর সাথে বৈরিত্বও না, এবং কাউকে দাদাগিরিও করার সুযোগ দেবে না, দাদাগিরি সেটা তো করার বিশ্বাস করে। সুযোগ আর হলো থাকছে না। যুক্তরাষ্ট্রের কথা যেটা বলছেন, যুক্তরাষ্ট্র তো আমরা সবসময় দেখেছি, যেটা অতীত দিনেও দেখেছি যে আপনার বিশেষ করে 2014 সালের নির্বাচনটা যাতে ওইভাবে না হয়, সেই জন্য কিন্তু যুক্তরাষ্ট্রে যখন এখানে যুক্তরাষ্ট্রে যে প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু ভারতে চলে গিয়েছিলেন। তো তখন আমরা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতেন, এবং সেই কারণেই কিন্তু মানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার সে কিন্তু ভারতে দৌড়ে গিয়েছিলেন যাতে ওই ধরনের একটা ফার্স্ট নির্বাচন না হয়, কিন্তু ভারত কিন্তু সেটাকে আমলে নেয় নাই। পরবর্তীতে আমরা বারবার করি, এবং 2014 সালে কিন্তু পিটার হাস যে ভূমিকা নিয়েছে, লাস্টে সে করতে পারেননি, কিন্তু সে চেষ্টাটা করেছেন। কাজে যুক্তরাষ্ট্র, আমরা মনে করি যে যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্রের পক্ষের শক্তি, এবং যুক্তরাষ্ট্র সেই কারণে আমরা সবসময় বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক, সেই দিক থেকে আমরা চিন্তা করি যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাকে। বিএনপিকে নিয়ে যেরকম ফেক সাক্ষাৎকার প্রকাশ করছে কিছুদিন আগে যে জামাতের 30 আসন নিয়ে, আপনার কি মনে হয় আপনাদের আর জামাতের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য কি এরকম ভারত চেষ্টা হতে পারে? কারণ ভারত তো আসলে এইটা কেন আপনাদেরকে নিয়ে কেন করা হচ্ছে? আজকে দেখেন না, প্রধান উপদেষ্টা কিন্তু আমেরিকাতে গিয়ে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে কিন্তু ভারত নিয়ে তিনি স্পষ্টভাবে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। এটা আমি বলতে চাই, সেটা হলো যে এই যে মাফিয়াতন্ত্র পালিয়ে গেল, এবং বাংলাদেশে যে একটা গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসে আগামীতে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এসছে, এটা কিন্তু ভালোভাবে ভারত নিচ্ছে না, এটা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে সার্ক, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, সেই সার্কটি অকার্যকর করে রেখেছে, এবং একমাত্র দায়ী কিন্তু এই জন্য ভারত। হ্যাঁ, সেটা। এবং এই যে ডিসইনফরমেশন, ফেক নিউজ দিয়ে ভারত বিভিন্ন সময় বাংলাদেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা করার জন্য ভারতের মিডিয়া যেই কাজটি করছে, এবং আপনি ওখানে যে মাফিয়া প্রধান যিনি ভারতে আশ্রয় নিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে বারবার করে একটা আবেদন দেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা এর আগে যখন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছিলেন যে উনি যেন চুপ থাকেন, কিন্তু সেই কাজটি কিন্তু হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে এখানে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেই কারণে। এবং আমাদের সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে সাক্ষাৎকারটি দিয়েছে, আমাদের মহাসচিব স্পষ্ট বলেছেন যে আমি কাউকে সাক্ষাৎকার দিই, অথচ এই যে মানে জামাতের সাথে কিংবা এসের সাথে পরিষ্কার করেছে। আমরা এই বিষয়ে হেলেন জেরিন খান আবারও আসবো আপনার কাছে। এবারে যেতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া আপনার কাছে। আমার প্রশ্ন, যেহেতু ভারতের প্রতি বাংলাদেশের নির্ভরশীলতা অনেক আগে থেকেই ছিল, এখন আপনারা আগেও বলেছিলেন জাতীয় পার্টি দেশের স্বার্থে আসলে চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করবে, আপনার কি মনে হয় আসলে ভারতের বিকল্প হিসেবে চীনকে আমাদের কি দেখা যেতে পারে? আপনার এই বিষয়ে মতামত কি? আমরা দীর্ঘদিন যাবৎ কূটনৈতিক ক্ষেত্রে ভারতের বিকল্প চীনকে চিন্তাভাবনা করে আসছি, এবং বাংলাদেশ অনেক ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল। বিশেষ করে উন্নয়ন সহযোগী হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশের চায়না যতগুলো প্রজেক্ট আছে, যত প্রজেক্টে ইনভেস্টমেন্ট আছে, এবং আমাদের ইপিজেডগুলোতে তাদের যে ইনভেস্টমেন্ট এবং আগামী দিনে যে ইনভেস্টমেন্ট পরিকল্পনা আছে, সেই বিবেচনায় চায়না তো আমাদের বিকল্প হিসেবে না, উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের দেশে কিন্তু বর্তমানে আছে। এবং বিনিয়োগের বিবেচনায় যে যারা আমাদের দেশে বিনিয়োগ করে, জাইকা, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্ডিয়া, চায়না, সেই বিবেচনায় মানে 2 নম্বরেই কিন্তু চায়নার অবস্থান। কাজে আগামী দিনে এটা আরও বাড়ানোর জন্য ওরা আরও পদক্ষেপ নিচ্ছে, সেটা তো আমাদের আছেই। কিন্তু প্রেক্ষাপটটা এরকম যে আমরা পরস্পরকে মুখোমুখি দাঁড় করে জিনিসটা করতে চাই না। আপা যেটা বললো যে আমরা বৈরিতা চাই না, কিন্তু আমাদের উপরে দাদাগিরিটা যাতে না হয়, এই দাদাগিরির প্রভাবের কারণে বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ কিন্তু ইন্ডিয়ার উপরে করা মানে ক্ষুব্ধ। এর মধ্যে কি আপনি কোনো ষড়যন্ত্র দেখছেন যে ভারতের আসলে এই অবস্থানটা কেন বাংলাদেশের প্রতি? এটা বিভিন্ন কারণ থাকতে পারে, সংক্ষিপ্তভাবে বলা যায়। বিভিন্ন কারণ থাকতে পারে। ষড়যন্ত্রের ব্যাপারটা তো অনেক ব্যাপক এবং বিস্তৃত, কিন্তু এখন যে জিনিসটি লক্ষণীয়
যারা নির্বাচনে যেতে চাচ্ছে এবং আগামী সরকার গঠনের স্বপ্ন দেখছে, আপনি জরিপের কথা একটা বললেন, জরিপ যদিও খুব বেশি একটা বাংলাদেশে খুব একটা কার্যকর হয় না। 91 সালে জরিপ করছিল আওয়ামী লীগ সরকার গঠন করবে, দেখা গেলো বিএনপি সরকার গঠন করে ফেলেছে। এরকম গোপালগঞ্জের যদি জরিপ করেন একরকম আসে, রংপুরে করবেন আরেক রকম আসবে। আর একটা শ্রেণীর মানুষ আছে বাংলাদেশের ভোটারদের মধ্যে যারা কখনো জরিপে অংশগ্রহণ করে না, তারা ভোট দেয়। যে কখন সবসময় যে জরিপ হবে এরকম না, কিন্তু যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখছে তারা কিন্তু মানে ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক রাখছে। এটা হলো বাস্তবতা। আমিরে জামাত শীর্ষ বার্তা যে পত্রিকা, এটার মধ্যে বলেছেন, এটা প্রায় 17টা পত্রিকার মধ্যে আসছে যে ভারতকে আমরা অহেতুক কষ্ট দিতে চাই না, মানে সম্পর্কটা ডেভেলপ করতে চাই। বক্তব্যটার মানে হলো উনি করছে এরকম না, কিন্তু সম্পর্ক ডেভেলপ করতে চায়। বিএনপির সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক আছে, বিএনপির প্রতিনিধি দল ইন্ডিয়া ট্যুর করে এসছে, হ্যাঁ ট্যুর করে এসছে। তাহলে আমরা যেই জিনিসটা পাচ্ছি সেটা হলো যে এই জায়গায় ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, নিচে দেওয়া হোক অথবা ওপর দেওয়া হোক, ইন্ডিয়ার সাথে কিন্তু সবগুলা রাজনৈতিক দলের একটা সম্পর্ক। জি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আমিও সেই বিষয়ে আসবো যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিভাবে আসলে ইন্ডিয়ার সাথে আমরা রিলেটেড। আমরা এবারে যেতে চাই ডক্টর হেলাল উদ্দিন আপনার কাছে। বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের একটি বক্তব্য আপনার কাছে আমি বলতে চাই। সেটা হচ্ছে, উনি বলেছেন জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক হলো রাতের সম্পর্ক, অর্থাৎ ইউনূস হলো তারেক রহমানের দিনের বন্ধু আর শফিকুর রহমান হলেন ইউনূসের রাতের বন্ধু। রাতের বন্ধুর প্রতি মায়া বড় বেশি। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? উনি এই মন্তব্যটি আসলে কেন করেছেন? দেখুন, ফজলুর রহমান সাহেব উনি তার দলের মধ্যে আস্থা রাখতে পারেন না, এই জন্য ওনার পদ পদবি স্থগিত করা হয়েছে। তো সেই নেতার বক্তব্য আমি মন্তব্য করতে চাই না। কেমন, ওনার মাথা ঠিক নাই, উনি কখন কোনটা বলেন ঠিক নাই। উনি পেশায় একজন আইনজীবী, আমিও একজন আইনজীবী, আমরা সুপ্রিম কোর্টে ভোট করেছি একসাথে। তো সেখানে ওনার সাথে কথা বলেছি। তো উনি বলছেন, দেখেন আমি আসলে আপনাদেরকে মানে পছন্দ করি না, কিন্তু আমি এখন জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি, আর আমার দল হলো আপনাদের সাথে আছে, অ্যালায়েন্সে আছে, যে কারণে আমি আপনাদের সাথে বসতেছি, কিন্তু এটা আমার মনের বসা না। কিন্তু আপনার কাছে মনে হয় না একজন আইনজীবী হিসেবে এই ধরনের বক্তব্য আসলে জনগণের সামনে কেমন প্রভাব ফেলবে? কেমন প্রভাব ফেলবে? কোনো প্রভাবই নাই। ফেলবে কি? ওনার প্রভাবই নাই। ওনাকে এখন দেশের মানুষ কি বলে ডাকে, এটা আপনারা একটু কমেন্টস দেখেন যে ফজলু ভাইকে কী বলে তারা, হ্যাঁ, কি নামে ডাকে। এই জন্য এগুলোর কোনো ভিত্তি নাই, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই যে আমাদের রেজাউল ভাই যে বলছেন যে উনি 2-3 বার আমাদেরকে ভারতের সাথে পেঁচিয়ে উনি কথা বলছেন। আসলে যুগান্তর পত্রিকার সব কথা যে সবাই বিশ্বাস করে তাও না, আমরাও বিশ্বাস করি না। এখানে উনি বলছেন যে আমরা শরিয়া আইন চালু করব না। কেমন, আমি বলিনি, পত্রিকা বলছে, তো পত্রিকা উনি কোট করছেন, তা আমরা ওটার প্রতিবাদ করছি। তো যে ভারতের সঙ্গে জড়িয়ে যে নিউজটা করা হয়েছে, এটার সাথে আমাদের এইসব কথাবার্তা হয়নি বা এটার সাথে আমরা একমত না। বিশেষ করে শরিয়া আইনের ব্যাপারে তো আমাদের তো হলো আল্লাহর আইন, সৎলোকের শাসন, এটাই তো আমাদের মেইন স্লোগান। তাহলে আল্লাহর আইনটা তো একবারে চাপাই দেওয়া যাবে না, এটাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষকে মোটিভেশন করে তারপরে এটাকে করতে হবে। একদিনে তো হবে না। একদিন বললে আমার হয়ে গেল যে কালকের থেকে শরিয়া আইন চালু হলে তো হবে না। তো এইটা তো ইসলামের সিস্টেমই এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে কিন্তু সব কাজ করেন নাই, 23 বছরে উনি আস্তে আস্তে কাজগুলো করেছেন। তো এই ব্যাপারে ভাই আমাদেরকে একটা চাপ দিয়ে দিয়েছেন। এরপরে আসলে আর একটা কথা বললেন শফিক সাহেবের কথা, আর আপনি তো আবার বললেন ফজলু ভাইয়ের কথা। তো এগুলো আসলে এই জাতীয় পার্টি কিন্তু সব সময় বাংলাদেশের রাজনীতি কলুষিত করার এক মানে প্রধান হাতিয়ার হলে জাতীয় পার্টি। এই স্বৈরাচার এরশাদ শুরুতে যে গণতান্ত্রিক একটা প্রসেস পদ্ধতি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আসলেন, এইটাকে একদম গলাটিপে হত্যা করে দিলেন স্বৈরাচার এরশাদ, এবং সেইটা এমন একটা প্রসেসে নিয়ে গেলেন, সে নানানভাবে করে দেশটাকে একদম খাদের মধ্যে ফেলাই দিলেন। এরপরে আবার দেখেন 4 দলীয় ঐক্যজোটও করলেন, করার পরে এই আবার ডিগবাজি মেরে উনি ভারতের হাতে চলে গেলেন, এবং ভারত যেভাবে ওনাকে নাড়াইছে ঠিক ওইভাবে নড়ছেন। উনি বলতেছেন যে আমি তো ইলেকশনে যাইতে চাই না, আমাকে জোর করে আমি হাসপাতালে ভর্তি আছি, সেখানে এসে আমি
নির্বাচনই করব না, আবার ওদিক দিয়ে উনি আবার পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়ে নিলেন। মানে এই যে একটা অদ্ভুত টাইপের ব্যক্তি এবং অদ্ভুত টাইপের একটা দল, এরপরে এখন জিএম কাদের সাহেব সুযোগ্য উত্তরসূরি, কেমন যেমন ডক্টর ভাই হেলালুদ্দিন, আপনার এই রাজনীতি কলুষিত করে জাতীয় পার্টি, এই বিষয়ে আমি আরেকটু আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আবারও চলে যাচ্ছি ডক্টর হেলালুদ্দিন আপনার কাছে। আপনি বিরতির আগে যেমনটা বলছিলেন যে রাজনীতি কলুষিত করার পেছনে আসলে জাতীয় পার্টির হাত আছে অনেক বড়, বড় একটি মন্তব্য করেছেন আপনি। এই বিষয়ে আপনি আরো কি কিছু বলতে চান? জি, আমি আরেকটু বলতে চাই, সেটা হলো যে 23-এর ইলেকশন, মানে 24-এর ইলেকশনের আগে জিএম কাদের সাহেব ইন্ডিয়া গেলেন। এখানে আসার পরে উনি সাংবাদিক সম্মেলনের কথা বললেন যে অনেক কিছু হয়েছে, কথা হয়েছে, বাট বলা যাবে না, ইন্ডিয়া না বলতে দিলে, অনুমতি না দিলে আমরা বলতে পারবো না। এমনভাবে ইন্ডিয়াকে মনে করছিলেন যে ইন্ডিয়াই ওনাদের প্রভু, ইন্ডিয়াই ওনাদেরকে রাখছে, ইন্ডিয়াই সব কিছু করছে। এবং বর্তমানে আমরা তাদের মানে অনুশোচনা নাই, তারা যে এই দোসরগিরি করলো 15 বছর এবং এই হাসিনাকে এইভাবে নিয়ে করলো আর কি, তো সেই কোনো অনুশোচনা নেই। এবং তারা এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসাবে একটা মানে এজেন্সি নেওয়ার একটা উদ্যোগ নিচ্ছেন। এই মুহূর্তে জনগণ চাচ্ছে যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি মানে বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ হোক, এবং বিচারের পরে যে শাস্তি হবে সেই ধরনের শাস্তি হোক। অর্থাৎ আগামী নির্বাচনে যেন জাতীয় পার্টি সহ 14 দল অংশগ্রহণ করতে না পারে, এটা এখন জনগণের মধ্যে একটা দাবি উঠেছে। এবং আমরাও চাই যে সেই ধরনের একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে হোক, মানে আওয়ামী লীগ যেন জাতীয় পার্টির উপর ভর করে যার কোনো না করতে পারে, এই ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে না পারে, এটা জনগণের মধ্যে একটা দাবি উঠেছে। এবং আমরাও সেটা মনে করি, এটার মাধ্যমে দেশে সুষ্ঠু যে নির্বাচন সবাই চিন্তা করতেছে, আগামী দিনের যে স্বপ্ন, অনেক দিন 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই ভোট দেওয়ার জন্য যারা এখন রেডি আছে, তারা চাচ্ছে যে জাতীয় পার্টি যেন আগামী ইলেকশনে অন্ততপক্ষে ভোট দিতে না পারে, এবং তাদের যে বিচারগুলো হচ্ছে, এই বিচারে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করা হোক। এটাই হলো এখন জনগণের একটা মূল দাবির মধ্যে পড়ে যাচ্ছে আর কি। ডক্টর হেলালুদ্দিন, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছে। আসলে ডক্টর হেলালুদ্দিন বলছিলেন পতিত সরকারের সাথে ফ্যাসিস্টগিরিতে আসলে যুক্ত ছিলেন, আপনাদের সংশ্লিষ্টতা, আপনার দলের সংশ্লিষ্টতার কথা বলেছেন কিন্তু ডক্টর হেলালুদ্দিন, এই বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন? প্রথমত, নির্বাচনে অংশগ্রহণ করা কি ফৌজদারি অপরাধ? তাহলে ওনার দল তো 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমিও নির্বাচনে অংশগ্রহণ করেছি, 31টা রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, তাহলে সবাই অপরাধ করছে। কেউ 3 টার্ম, কেউ 1 টার্ম। কিন্তু পতিত সরকারের সাথে কি আপনাদের সংশ্লিষ্টতা কি ছিল? উনি তো কলুষিত করার কথা বলেছেন। শুনতে হবে, পতিত সরকারের বিরুদ্ধে ইলেকশন করে উনি যেই জোটের ইলেকশন করেছিল সেই জোট 5 বছর ছিল সংসদে, তাহলে 5 বছর উনিও এই অপরাধী, তাকে দিতে হবে। জাতীয় পার্টি কি কোনো মবের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত? উনি বলছে আমরা স্বৈরাচার। 86 সালে স্বৈরাচারের অধীনে প্রথম সংসদ নির্বাচন করে জামাত সংসদে এসছে এবং সংসদে প্রতিনিধিত্ব করছে। তাইলে স্বৈরাচারকে 86 থেকে 90 পর্যন্ত নিতে জামাত স্বৈরাচারের দোষর ছিল, সেই কারণে জামাতের বিচার হওয়া উচিত। স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা যা, তাদের দলের ভূমিকা যা, সেই জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করে না। গণহত্যার সাথে তারা জড়িত ছিল। তাইলে নির্বাচন নিবন্ধন বাতিল করার জন্য, নির্বাচন থেকে দূরে থাকার জন্য যেই আইন, সেই আইন হলো কেউ যদি গণহত্যার সাথে জড়িত থাকে, কেউ যদি থাকে সেটা, তাহলে সেটা জামাত পড়ে, জাতীয় পার্টি কিন্তু পড়ে না। 2, তারপর হলো আপনার এই বলছে যে জাতীয় পার্টি 14 সালে এই করছে সেই করছে। এরশাদ বলছে, এরশাদ সাহেব 14 সালে যখন ইন্ডিয়ার সুজাতা সিং আসলো, উনি খোরাখুরি বললো যে আমাকে এই বলছে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। উনি কি নির্বাচনে যায় নাই, ওনাকে সিএমএ চিনে গেল, উনি পুরা সময়টা সিএমএ ছিল। 270 জন জাতীয় পার্টির মূল স্টেমের নেতা, মানে যারা এমপি প্রার্থী ছিল তার প্রত্যেক করছে। কাজে জাতীয় পার্টির মাত্র 30 জন সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, মূল জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই। এই জিনিসগুলা অথেন্টিক বলা উচিত। জিএম কাদেরের ব্যাপার বলা হয়েছে যে ইন্ডিয়ার তাই সে কিছু বলা নেই। এই জায়গাটার মধ্যে আমি একটু বলতে চাই যে তার 3 দিন আগে বিএনপির প্রতিনিধি দল এসেছিল। এইবার 2 বার জামাত চায়না গেল, ঘুরে আসছে। কেউ কি বলছে সাংবাদিকদেরকে যে আমরা বিদেশে গিয়ে এই করছি, এই বক্তব্য আসছে, সংবাদ সম্মেলন করছে কেউ? নো, আমরা দেখি নাই। জাতি দেখেন কোনো পত্রিকার মধ্যে আসে। আমার মধ্যে কথা বলি না, আমার বলতে দেন। তারপরে যে জিনিসটা এটা হলো যে
একটা মানে হয়ে গেছে যে ফেসিস্টের একটা দূষণ হয়ে গেছে। এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি, এই সংসদের এই জায়গার এই টকশোর এই জায়গার মধ্যে বসে আমরা হাস্যস্কর না, আমার 2 জন শহীদ আছে এবং এই সংসদের এই জায়গায় বসে সবাই যখন করে তখন ওনারা সব টকশোতে আসতো না, তখন আমরা এই জানমালের কথা বলা হইতো না, তখন বলা হইতো স্থাপনার কথা। এই জায়গাটা বসে আমি অন্তত এই ডিবিসির টকশো 3-4টাতে ওই সময় আমি তখন কথা বলেছি। কাজে একটা অভিযোগ দেওয়া যায়, আমাদের কি সিটিজেনশিপ বাতিল হয়েছে? উনি যে বললো জাতীয় পার্টি ভোট দিতে পারবে না, জাতীয় পার্টি গণহত্যার সাথে জড়িত ছিল, কাজে উনি কি আমার সিটিজেনশিপ বাতিল করছে? আমার ভোট আমি দেব না, আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, আমার সাংবিধানিক অধিকার না। আমরা আরেকদিন উত্তর জানতে পারবো। ফ্যাসিস্টের আন্ডারে যদি জাতীয় পার্টি গিয়ে থাকে নির্বাচনে, সেই নির্বাচনে বিএনপি সহ 31টা দল গেছে, ডক্টর কামাল হোসেন গেছে, রব ভাই গেছে, মান্না ভাই গেছে, ওলি আহমেদ গেছে, জামাতের আমি ইলেকশন করছি, তাহলে জামাতের আমি সহ সবাই আমরা হেলেন জেরিন খান আপনার কাছে জানতে চাই, 4 বছর ছিল, 4 বছর তারা চেষ্টা করছে। আমরা হেলেন জেরিন খানের কাছে জানতে চাই যে উপদেষ্টা সজীব ভুঁইয়াকে নিয়ে রুহুল কবির রিজভী একটি মন্তব্য করেছেন, এক তরুণ উপদেষ্টা কিংবা একজন সরকারি উচ্চ পর্যায়ের আমলা নিজের এলাকায় হাজার হাজার কোটি টাকার সরকারি বরাদ্দ নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পারেন কিনা। এখানে কি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে? আপনার কি মনে হয় এই ধরনের সংকেত দিচ্ছে কিনা? সেই সাথে জানাবেন উপদেষ্টা পদ ব্যবহার করে নিজের রাজনৈতিক ভিত্তি শক্ত করার কি চেষ্টা করছেন কিনা, কোনটা আপনার মনে হয়? সংক্ষিপ্ত আকারে কি বলবেন? দেখুন, আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই যে উপদেষ্টাকে নিয়ে কে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এই উপদেষ্টা তো ইতিমধ্যেই বাংলাদেশের এত বেশি সমালোচিত একজন উপদেষ্টা, কেন যে তিনি এখন পর্যন্ত মানে উপদেষ্টা হিসেবে আছে এটা নিয়ে তো জাতির প্রশ্ন। কিন্তু তারপরেও একটার পরে একটা অঘটন ঘটে গিয়েছে। কিছুদিন তার এপিএস কাণ্ড, সেটা তো জাতি জানেই, যেটা ফ্যাসিস্টদের মানে 17 বছরে দেখা গিয়েছে শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা মেরে দিয়েছে, আর এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস দেখা গিয়েছে যে 6 মাসে সে 400 কোটি টাকা মেরেছে। এবং তার বাবার যে কুকীর্তি সেটা তো জানেন, তারপর হাঁসের মাংস খেতে সে চলে যায় আশুলিয়াতে, তারপরে সেখানে না পেলে সে চলে যান 5 স্টার হোটেলে। তো এইগুলা তো মানে হাস্যকর বিষয়। পরবর্তীতে এখন যেটা হয়েছে সেটা হলো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজস্ব এলাকায় হাজার হাজার কোটি টাকা তিনি অনুদান নিচ্ছে অবৈধভাবে। এইগুলাতে তো মানে অন্তর্বর্তীকালীন সরকারটি মানে নিরপেক্ষতা হারাই, এবং নিরপেক্ষতা তো সেই দিন থেকেই হারিয়েছে যেই দিন থেকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনি বলছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে। হেলেন জেরিন খান, আপনাকে ধন্যবাদ, আপনাদের 3 জনকে এই রাজকাহনে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।